বাংলাদেশ জামায়াতে ইসলামী ইচ্ছাকৃতভাবেই সরকার গঠন থেকে বিরত থেকেছে এবং কৌশলগত সমঝোতার মাধ্যমে বিএনপিকে জয়ের পথ সুগম করেছে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত, তবে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছে এই ধরনের কৌশল গ্রহণ করা বাংলাদেশের দলীয় রাজনীতির একটি নতুন বাস্তবতার ইঙ্গিত বহন করে। নির্বাচন পরবর্তী প্রেক্ষাপটে দেখা যায় বিভিন্ন আসনে প্রত্যাশার তুলনায় ভিন্ন ফলাফল এসেছে এবং মাঠ পর্যায়ের কিছু তথ্য উপাত্ত থেকে এমন ধারণা জন্ম নিয়েছে যে কিছু জায়গায় জামায়াত সমর্থিত প্রার্থীরা প্রতিযোগিতায় পুরো শক্তি প্রয়োগ করেনি। এই পর্যবেক্ষণ থেকেই মূলত আলোচনার সূত্রপাত। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্যমতে জামায়াতের অভ্যন্তরীণ মূল্যায়নে উঠে এসেছে যে দলটি এখনও পূর্ণাঙ্গ রাষ্ট্র পরিচালনার জন্য সাংগঠনিক ও প্রশাসনিকভাবে শতভাগ প্রস্তুত নয়। ফলে হঠাৎ করে ক্ষমতায় গেলে বাস্তব শাসন ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হতে পারে, এমন আশঙ্কা থেকেই তারা দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশল বেছে নিতে পারে। বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকার লড়াই সবসময়ই দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর নির্ভরশীল। যে দলগুলো ধাপে ধাপে নিজেদের সাংগঠনিক শক্তি, প্রশাসনিক দক্ষতা এবং জনভিত্তি মজবুত করেছে, তারাই স্থায়ী প্রভাব রাখতে পেরেছে। এমন উদাহরণ অতীতে রয়েছে। সেই প্রেক্ষাপটে কিছু বিশ্লেষক বলছেন, যদি কোনো দল সচেতনভাবে শেখার সময় নিতে চায় তাহলে তা সম্পূর্ণ অযৌক্তিক নয়, বিশেষ করে এমন একটি রাজনৈতিক পরিবেশে যেখানে ক্ষমতায় গিয়েই জনসেবা, অর্থনীতি, কূটনীতি ও প্রশাসনের বহুস্তরীয় চাপ সামাল দিতে হয়। সেখানে অপরিপক্ক প্রস্তুতি বড় ধরনের রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। তবে অন্য একটি অংশ এই ব্যাখ্যার সঙ্গে একমত নয়। তাদের মতে নির্বাচনী রাজনীতিতে ইচ্ছাকৃতভাবে হারার কৌশল বাস্তবে খুবই বিরল এবং তা প্রমাণ করা কঠিন। তারা বলছেন, নির্বাচনের ফলাফল অনেক সময় স্থানীয় বাস্তবতা, জোট সমীকরণ, প্রার্থী বাছাই, ভোটার উপস্থিতি এবং প্রচারণার কার্যকারিতার উপর নির্ভর করে। ফলে একটি একক ব্যাখ্যায় পুরো ফলাফলকে ব্যাখ্যা করা ঠিক হবে না। তবুও আলোচনাটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ এটি ক্ষমতার রাজনীতির বাইরে কৌশলগত অবস্থান নেওয়ার একটি ধারণাকে সামনে এনেছে। সূত্রটি আরও ইঙ্গিত দিয়েছে যে বিএনপির সঙ্গে নেগোসিয়েশন বা সমঝোতার বিষয়টি ছিল মূলত পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। ধারণা করা হচ্ছে বিরোধী রাজনীতির বৃহত্তর পরিসরে নিজেদের অবস্থান শক্তিশালী রাখা এবং ভবিষ্যতের জন্য একটি কার্যকর জোট কাঠামো গড়ে তোলাই হতে পারে এই সমঝোতার উদ্দেশ্য। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় জোট রাজনীতি নতুন কিছু নয়। অতীতেও বিভিন্ন দল সময়ে সময়ে কৌশলগত সমঝোতার পথে হেঁটেছে। তবে এই ক্ষেত্রে যদি সত্যিই পূর্ব পরিকল্পিতভাবে নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলার চেষ্টা হয়ে থাকে, তাহলে তা নিঃসন্দেহে একটি বড় রাজনৈতিক বার্তা বহন করে। মাঠ পর্যায়ে দলীয় কর্মীদের মনস্তত্ত্ব এখানে গুরুত্বপূর্ণ। অনেক সময় কেন্দ্রীয় নেতৃত্ব দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিলেও তৃণমূলের প্রত্যাশা থাকে তাৎক্ষণিক সাফল্য। ফলে এমন কোনো কৌশল থাকলে সেটি সংগঠনের ভেতরে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে সেটিও একটি বড় প্রশ্ন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, জামায়াত যদি সত্যিই রাজনীতি শেখা এবং ধাপে ধাপে শক্তি সঞ্চয়ের পথ বেছে নিয়ে থাকে, তাহলে তারা সম্ভবত সাংগঠনিক পুনর্গঠন, নেতৃত্ব বিকাশ, নীতিগত অবস্থান স্পষ্টকরণ এবং জনসম্পৃক্ততা বাড়ানোর উপর জোর দেবে। একই সঙ্গে বিএনপির জন্যও বিষয়টি তাৎপর্যপূর্ণ, কারণ সম্ভাব্য সমঝোতার মাধ্যমে তারা যদি নির্বাচনী সুবিধা পেয়ে থাকে, তাহলে ভবিষ্যৎ জোট রাজনীতিতে তাদের অবস্থান কিভাবে প্রভাবিত হবে সেটি দেখার বিষয়। সামগ্রিকভাবে পরিস্থিতি এমন এক রাজনৈতিক মুহূর্তের ইঙ্গিত দিচ্ছে যেখানে প্রকাশ্য প্রতিদ্বন্দ্বিতার আড়ালে নীরব কৌশলগত হিসাব নিকাশ কাজ করতে পারে। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এ ধরনের দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ কতটা আছে এবং সংশ্লিষ্ট দলগুলো আনুষ্ঠানিকভাবে কী অবস্থান নেয়। কারণ বাংলাদেশের ভোটাররা সাধারণত স্পষ্ট প্রতিদ্বন্দ্বিতা দেখতে অভ্যস্ত এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের সংশয় তৈরি হলে তা জন আস্থার উপর প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামনের সময়ই বলে দেবে এই আলোচনার বাস্তব ভিত্তি কতটা শক্ত এবং এটি কেবল নির্বাচনী পরাজয়ের ব্যাখ্যা নাকি সত্যিই বৃহত্তর কৌশলের অংশ। আপাতত যা স্পষ্ট তা হলো জাতীয় সংসদ নির্বাচন শুধু আসন বণ্টনের লড়াই নয়, বরং দলগুলোর দীর্ঘমেয়াদী রাজনৈতিক অবস্থান ও কৌশল নিয়ে নতুন করে ভাবনার দরজা খুলে দিয়েছে। এই প্রেক্ষাপটে আলোচনাটি আরও বিস্তৃত হয় যখন রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে, যদি কৌশলগত সমঝোতার বিষয়টি আংশিক সত্যও হয়ে থাকে, তাহলে এর দীর্ঘমেয়াদী প্রভাব কী হতে পারে। নির্বাচনের ফল ঘোষণার পর বিভিন্ন মহলে যে বিশ্লেষণ সামনে এসেছে তাতে বোঝা যায় ক্ষমতার সমীকরণ কেবল ভোটের অঙ্কে সীমাবদ্ধ নয়, বরং দলগুলোর পারস্পরিক বোঝাপড়া, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনগত সক্ষমতার মূল্যায়নও এখানে বড় ভূমিকা রাখে। পর্যবেক্ষকদের একটি অংশ মনে করছে, জামায়াত যদি সত্যিই সচেতনভাবে নিজেদের জন্য একটি লার্নিং কার্ভ নির্ধারণ করে থাকে, তাহলে তা দলীয় রাজনীতির প্রচলিত তাড়াহুড়োর সংস্কৃতি থেকে কিছুটা ভিন্ন অবস্থান নির্দেশ করে। কারণ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় অধিকাংশ
দলই দ্রুত ক্ষমতার অংশীদার হতে চায়, কিন্তু দীর্ঘমেয়াদী প্রস্তুতির যুক্তি সামনে এনে অপেক্ষার কৌশল নেওয়া তুলনামূলক বিরল। বিশ্লেষণধর্মী আলোচনায় আরও উঠে এসেছে যে কোনো দল ক্ষমতায় যাওয়ার আগে প্রশাসনিক দক্ষতা, নীতি নির্ধারণী কাঠামো এবং আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার সক্ষমতা নিয়ে আত্মমূলক মূল্যায়ন করলে তার রাজনৈতিক পরিপক্কতার লক্ষণ হিসেবেও দেখা যেতে পারে। যদিও সমালোচকরা বলছেন এই ধরনের ব্যাখ্যা অনেক সময় নির্বাচনী দুর্বলতাকেও আড়াল করার একটি বর্ণনাও হতে পারে, ফলে বাস্তব নির্ণয়ে প্রমাণ নির্ভর বিশ্লেষণ অনিবার্য হয়ে পড়েছে। একই সঙ্গে বিএনপির অবস্থান নিয়েও নতুন প্রশ্ন তৈরি হয়েছে। যদি ধরে নেওয়া হয় যে কোনো পর্যায়ে সমঝোতা হয়েছে, তাহলে তা কি ছিল কেবল নির্বাচনী কৌশল নাকি বৃহত্তর রাজনৈতিক বোঝাপড়ার অংশ? এই বিষয়টি এখনও অস্পষ্ট। বিএনপির ভেতরের কিছু পর্যবেক্ষক মনে করছেন বিরোধী রাজনীতিতে প্রভাব ধরে রাখতে বিভিন্ন দলের মধ্যে নীরব সমন্বয় অস্বাভাবিক নয়, তবে আনুষ্ঠানিক স্বীকৃতি ছাড়া এমন কোনো সমীকরণ টেকসই হয় না। ফলে ভবিষ্যতে দুই দলের সম্পর্ক কোন পথে এগোবে সেটি অনেক প্রশ্নের উত্তর দেবে। তৃণমূল পর্যায়ে ভোটারদের প্রতিক্রিয়াও কম গুরুত্বপূর্ণ নয়। বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ মনে করছেন এটি রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে, আবার অনেকে পুরো বিষয়টিকে গুজব বা অতিরঞ্জিত বিশ্লেষণ হিসেবেই দেখছেন। জনমতের এই বিভাজনই প্রমাণ করে যে তথ্যের স্বচ্ছতা এখন আগের কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রাজনৈতিক যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার প্রভাব এতটাই বিস্তৃত যে কোনো অপ্রমাণিত তথ্য দ্রুত জনমনে প্রভাব ফেলতে পারে। ফলে সংশ্লিষ্ট দলগুলোর জন্য স্পষ্ট অবস্থান জানানো সামরিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এদিকে নির্বাচন পরবর্তী সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণ করেও অনেকে ভবিষ্যৎ প্রবণতা বোঝার চেষ্টা করছেন। যদি জামায়াত সত্যিই দীর্ঘমেয়াদী প্রস্তুতির পথে হাঁটে, তাহলে সামনের সময়ে তাদের মধ্যে নেতৃত্ব বিকাশ কার্যক্রম, নীতিগত প্রশিক্ষণ, নীতিপত্র প্রণয়ন এবং তৃণমূল শক্তি বৃদ্ধির উদ্যোগ বাড়তে পারে এমনটাই ধারণা করা হচ্ছে। একইভাবে বিএনপির ক্ষেত্রেও নির্বাচনী সুবিধা ধরে রাখার পাশাপাশি জোট ব্যবস্থাপনায় আরও সূক্ষ্ম কৌশল নেওয়ার চাপ তৈরি হতে পারে। সামগ্রিকভাবে রাজনৈতিক চিত্রে বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে এনেছে যে বাংলাদেশের দলীয় রাজনীতি ক্রমশ বহুস্তরীয় কৌশলের দিকে এগোচ্ছে, যেখানে প্রকাশ্য প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি পর্দার আড়ালের হিসাব নিকাশও আলোচনায় চলে আসছে। তবে সব আলোচনার কেন্দ্রে যে প্রশ্নটি থেকে যাচ্ছে তা হলো বিশ্বাসযোগ্যতা। কোনো দাবি শক্ত প্রমাণ ছাড়া স্থায়ী রাজনৈতিক সত্যে পরিণত হয় না। তাই এই আলোচনার চূড়ান্ত মূল্যায়ন নির্ভর করবে ভবিষ্যৎ রাজনৈতিক আচরণ, আনুষ্ঠানিক বক্তব্য এবং মাঠ পর্যায়ের বাস্তবতার উপর। আপাতত যা স্পষ্ট তা হলো জাতীয় সংসদ নির্বাচন শুধু আসন বণ্টনের লড়াই নয়, বরং দলগুলোর দীর্ঘমেয়াদী রাজনৈতিক অবস্থান ও কৌশল নিয়ে নতুন করে ভাবনার দরজা খুলে দিয়েছে। এই প্রেক্ষাপটে আলোচনাটি আরও বিস্তৃত হয় যখন রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে, যদি কৌশলগত সমঝোতার বিষয়টি আংশিক সত্য হয়ে থাকে, তাহলে এর দীর্ঘমেয়াদী প্রভাব কী হতে পারে।